নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের মিঠে সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকালটি শুরু করলাম রান্নাঘরে ভাত বসানো দিয়ে। আজকে আশিপাশি মোটামুটি কাজ সেরে ফেলেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এদিকে আমার ভাত ফুটে গেছে আর এদিকে বসিয়েছি একটুখানি ডাল সোমবারা দেবো বলে। কড়াইতে এখন তেল গরম হচ্ছে। ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। বড়মশাই কাজে যাবে, তাই এত তাড়াতাড়ি তড়িঝড়ি করে রান্না করছি। চলো আজকে কি রান্না করব তোমাদের সাথে তো শেয়ার করবই, সাথে সাথে হাতের কাজগুলোও সেরে নিই। আজকে করব বাঁধাকপি, যেই কারণে এতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। তো বাঁধাকপি করব আর সাথে করব টমেটো ডাল, তাই এখানে বাঁধাকপিতেও টমেটো লাগবে আর ডালেও টমেটো দেব। সাথে আজকে মাংস হবে, সেটাতেও টমেটো লাগবে, সেই কারণেই এখানে আমি টমেটো কাটছি। তো এই যে টমেটো কাটলাম, এটা হচ্ছে বাঁধাকপিতে দেব। তো চলো এখানে আগে ডালটা দিয়ে নিই। কড়াইতে তেলটাও দিয়ে নিলাম, আগে একটুখানি দিয়েছিলাম কড়াইটা ভালো তেতেছে কিনা দেখার জন্য। তারপরে দেখলাম হ্যাঁ ভালোভাবে হয়ে গেছে। তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। এখন আমি ফোড়ন দিয়ে নেব। ওই সবাই তো জানো যে টমেটো ডালে কী দেয়, একটুখানি সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা, সাথে দুটো কাঁচা লঙ্কা নয়, দুটো শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম টমেটোটা। আগে থেকে টমেটোটা সিদ্ধ করে নেওয়া হয়নি। ডাল যেহেতু আজকে প্রেসারে দিয়েছিলাম, আর প্রেসারের মধ্যে টমেটো দিলে ডালের সাথে একদম টমেটো ভাত হয়ে যেত। আর এই যে সাইডেই রাখা ছিল একটুখানি বাঁধাকপি, এই বাঁধাকপিটাও কেটে নেব, কারণ আজকে বাঁধাকপি করব, তোমাদের আগেই বললাম। এই যে ডাল তো ওখানে সোমবারে দিয়ে নিয়েছি, এখানে বসেছি বাঁধাকপি কাটতে। আর এখানে একটু চেক করে নিলাম ডালটা কতটা হয়েছে, ওদিকে ভাতটাও কতটা হয়েছে। যাই হোক, চলো এখানে তড়িজড়ি করে আগে রান্নাবান্নাটা সারি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। বড়মশাই 9টার মধ্যে যাবে। এখনও ডাল হবে, তারপরে বাঁধাকপি করব, সাথে মাংস করব, অনেকটা কাজ বাকি রয়েছে। একটা কথা কি বলো তো, আমার বয়সের খুব কমই মেয়ে আছে যারা আমার মতো এত কাজ করে। নিজে করছি বলে বলছি না, তবে আমি সারাদিন যা কাজ করি, আমার বয়সের খুব কম মেয়েই এত কাজ করতে পারবে। আমার চোখে দেখা অনেক মানুষ আছে যাদেরকে আমি দেখেছি, এমনকি আমার যে বান্ধবী, সে সম্পর্কে আমার এখন আমার মেজো বৌদি হয়, তাকেও আমি দেখেছি। তো আমারই সে বান্ধবী, কিন্তু সেও আমার মতো এত কাজ করতে পারবে না আমি যতটা কাজ করি। যাই হোক, এত কাজ করার পরেও যখন তোমাকে টোন কেটে কথা বলা হয় না, ঠ্যাস মেরে কথা বলা হয়, তখন সত্যিই কথাগুলো খুব গায়ে লাগে। কিছু কথা কালকেও আমি শুনেছি, যেটা আমার সত্যিই খুব খারাপ লেগেছে। মানুষের জন্য এত করেও কোনো নাম নেই। মানুষকে যত দেবে ততই তাদের চাহিদা আর পূরণ করতে পারবে না তাদের, কারণ এরা মানুষ। পশু পাখিদের চাহিদা পূরণ করা যায়, মানুষের চাহিদা পূরণ করা যায় না। এই সংসারে এসে থেকে করে যাচ্ছি, তারপরেও এই সংসারে যত কিছু খারাপ হয়েছে, সব কিছুর বদনামের ভার আমি। সব শেষে আমি খারাপ। সে খারাপ ঠিক আছে, এতটা করার পরেও যখন আমি খারাপটাতেই আমি ভালো। আমার কিছু কিছু মানুষের কাছে ভালো হওয়ার কখনোই দরকার নেই, কারণ নিজেরা যেমন সবাইকে তো তেমনই ভাববে, তাই না? তো কাল যে কথাটা শুনেছি, সেটা সত্যিই ভীষণভাবে কষ্ট লেগেছে, সেই কারণে তোমাদের এই কথাগুলো বললাম। কথায় আছে, মানুষ ভিখারি থেকে রাজরানী হয়, আর আমি রাজরানী থেকে ভিখারি হয়েছি। ভিখারিও ঠিক বলবো না, এটা চাকরানি বলা চলে। পুরো একদম সারাদিনের সংসারের কাজ করলে বউরা কখনো চাকরানি হয় না। তবু আমি বলবো যে আমাকে শুধুমাত্র এগুলো করার জন্যই আনা হয়েছে, একটা বাড়ির বউ হিসেবে আমাকে কখনোই আনা হয়নি। সবার দেখভাল করা, সবার জন্য 3 বেলা রান্না করা, সবার কেউ আসলে তাদের সেবা করা, সবার সেবা যত্ন করার জন্য আমাকে এই বাড়িতে আনা হয়েছে। কথাগুলো কালকের একটা কথাতে খারাপ লেগেছিল বলেই তোমাদেরকে এই কথাগুলো বললাম।
যাই হোক, তোমাদেরকে আগেই বললাম আজকে হবে বাঁধাকপি। এখানে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি বড়মাসের জন্য চা, আর এখানে মাংসের জন্য কাটাকুটিটা শুরু করেছি। আর এই যে মাংসের আলু ভাজছিলাম, তার মধ্যেই বড়মাসে মাংস আনতে গেছে, ফোন করে বলল যে চা করো, তাই আগে চা বসালাম। অর্ধেক ভাজা হয়েছে, আর এই যে একদম তীরে এসে তরি ডুবে গেল। আজকে কারেন্ট চলে গেছে। ভেবেছিলাম বড়মশাইকে মাংস করে দেব, কিন্তু মাংস না হোক, ভেবেছিলাম কষা মাংস করে দেব। তোমরা তো জানোই আমার বুকে ব্যথা, যে কারণে আমি শিলনোড়াতে এখন মশলা করি না। আজকে একদম তীরে এসে তরি ডুবে গেল, তাই তো? এত দৌড় ঝাঁপ করেও শেষ রক্ষা হলো না। এই যে তীরে এসে তরি ডুবে গেল, তার এই একটাই কারণ, কারেন্ট চলে গেছে। যেই মুহূর্তে আমি মাংসটা করব, মশলাটা করতে যাবো, সেই মুহূর্তে কারেন্টটা চলে গেল। বড়মশাইকে আর মাংসটা করে দেওয়া হলো না। মশলাটা দেখতেই পারলে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। যাই হোক, মাংসটা দিইনি, ডাল আর একটুখানি বাঁধাকপি নিয়েই সে বেচারা কাজে চলে গেল। তারপরেই আমি শিলে মশলা করে কোনো রকমে রান্নাঘরটা সামলে নিয়েছিলাম। তো ওদিকে মাংস ফুটছে, এখনও মাংসের তরকারি হয়ে ওঠেনি। আজকে পুরো মশলাটাই শিলে বাটতে হয়েছে, বাধ্যতামূলক। জানি বিকেলবেলা ব্যথাটা বাড়বে, তবুও করতে হয়েছে। এত কিছু করার পরেও যেসব মানুষদের টনক নড়ে না, তাদের সারা জীবনেও নড়বে না। যাই হোক, এই বাড়িতে কিন্তু আমার শাশুড়ি এইভাবেই মারা গেছে, বিনা চিকিৎসায়, খাটতে খাটতে। সেখান থেকেও আমার মা এই কারণে আমার এই বাড়িতে বিয়ে দিতে চায়নি। যাই হোক, আমার অবস্থাটাও সেরকম হয়েছে। আমার শ্বশুর কখনোই শক্তপোক্ত মানুষ ছিল না বলে আমার শাশুড়ির এই অবস্থা হয়েছে। তবে আমার বড়মশাই শক্তপোক্ত, মানে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী না হলেও মুখের দিক দিয়ে ঠিক আছে। কোনো কিছু হলেই মুখের উপর বলে দেয়। তবে আর্থিক দিক দিয়ে একটু কমাতো, সেই কারণে সবাই তার উপরে আর আমার উপরে এতটা অত্যাচার করতে পারছে। যখন আমাদের আর্থিক স্বাবলম্বী হবে, তখন আশা করছি এই মানুষগুলোর মুখগুলো আমি বন্ধ করতে পারবো। অনেক কথা শোনা হয়েছে, এমনকি আমার বরমশাই এটাও শুনেছে আমার বর আমার ভেড়া। সেটাও আমার মাকে বলা হয়েছে যে তাদের ছেলে নাকি তাদের বউয়ের ভেড়া। সেই কথাটাও আমার মাকে শোনানো হয়েছিল একটা সময়। যাই হোক, এগুলো পারিবারিক ব্যাপার, তাও তোমাদের কাছে কালকের কিছু একটা ব্যাপারে আমি এই কথাগুলো তোমাদের বললাম। সত্যি এত খারাপ লেগেছিল, খুব কষ্ট লেগেছিল। কি হয়েছিল সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চলো এখন ঘরের কাজবাজগুলো সারি। বিছানাটা তুলে চলে এসেছি ঘর মুছতে। তরকারিটা এখনও ফুটছে, এখনও হয়নি। তা ভাবলাম যে তরকারি হতে হতে যে কটা ঘর মোছা যায় আর কি, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত নিজেরই ভালো হবে, নিজে একটু তাড়াতাড়ি স্নান করতে পারবো। শীতের বেলা তো, তার মধ্যে আবার নিউমোনিয়ার পেশেন্ট। এখানে তরকারিটা ফুটছে। আজকে পুরো তরকারির মশলাটাই হাতে বেটেছি। আমি আগে রান্না করতাম শিলে বেটেই মশলা করতাম, তবে এই বুকে ব্যথার কারণে এখন আর শিলটা ধরিই না। তবে আজকে অগত্যা পরে শিলটা ধরেছিলাম। এখনও কিন্তু কারেন্ট আসেনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তরকারিটা যদি আমি কারেন্টের আশায় রেখে দিতাম পরে করব, তাহলে কিন্তু এখন আমার রান্নাটা কমপ্লিট হতো না। তো চলো, আজকে পুরো তরকারিটাই করেছি কাঁচা লঙ্কার, ওই জন্য একটু কেমন কেমন কালারটা লাগলো। এখানে তরকারিটা হয়ে গেছে, এখন আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে বাকি ঘরগুলো মুছবো। ওদিকে আমার কিন্তু অলরেডি 3টে ঘর মোছা হয়ে গেছে, আর এখন বাকি আছে ঠাম্মার ঘর আর বারান্দা। তার আগে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে এখনও অনেক কাজ আছে। ঠাকুরের বাসন মাজবো, এঁঠো বাসন মাজবো, জামা কাপড় কাচবো, ঠাকমাকে খাওয়াবো। যাই হোক, ঘরটার মোছা কমপ্লিট। এখানে এসেছি ঠাকুরের বাসন মাজতে। আর আজকে এই যে মন্দিরের পাশের এই জায়গাটা পরিষ্কার করে লেপবো। অনেক দিন হয়ে গেল এই জায়গাটা লেপা হয় না ঠিকঠাক, বন জঙ্গলের জন্য। আর এখন তো পরামর্শে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, তো এখন একটু লেপে পুছে পরিষ্কার করে রাখবো। যাই হোক, ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এখানে এসেছিলাম মন্দিরটা ধুতে, মন্দিরটা ধোয়াও হয়ে গেছে। চলো এখন ঝটপট লেপাটা কমপ্লিট করে নিই।
তুলসী মন্দির ল্যাপা পোছা থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তুলসী মন্দির কেন, উঠোনও যদি ল্যাপা থাকে সেটাও সুন্দর লাগে দেখতে। আমি গত বছর এই উঠোনটা দুবার মতো লেপেছিলাম, পুরো উঠোনটা জল টেনে। তারপর থেকেই আমার মাজা ব্যথা। তো ভেবেছিলাম পরে এই কাজটা কন্টিনিউ রাখবো, তবে কেউ যতক্ষণ আমার কথা ভাবেনি, আমারও এত কিছু ভাবার মনে হয় না প্রয়োজন আছে। যতটুকু করছি ততটুকু আমার মনে হয় যে এতটুকু আমার দেওয়া উচিত নয়, কারণ আমাকে তারা ততটুকু দিচ্ছে না যে আমি তাদের জন্য এতটুকু দেব। তবুও আমি করছি, কারণ আমার মা সেটুকুই শিখিয়ে পাঠিয়েছে, শ্বশুরবাড়ি যাচ্ছ সবার খেয়াল রাখবে। মায়ের সেই শিক্ষাটা, দিদা দাদুর শিক্ষাটা যাতে ভুল প্রমাণ না হয়, সেই জন্য এখনও পর্যন্ত সবার সাথে হাসি মুখে ব্যবহার করে যাচ্ছি, হাসি মুখে চলছি। যাই হোক, চলো, এখানে আমার তুলসী মন্দিরটা ল্যাপা হয়ে গেছে। কতটাই না সুন্দর লাগছে, তাই না মন্দিরটা দেখতে। তারপরেই বাসনগুলোও মেজে নিয়েছিলাম। আজকেও বেশ বাসন হয়েছিল, যেহেতু সকালে চায়ের থেকে রান্নাবান্না সমস্ত দিয়ে হয়েছে, তাই বেশ কিছুটা বাসন আজকেও হয়েছিল। তো এখানে বাসনগুলো উপর দিয়ে এখন যাব স্নানে। তার আগে ঠাম্মাকেও স্নান করাবো। ঠাম্মা হয়তো আজকে স্নান করবে না, ওই মাথা ধোবে, যেহেতু আজকে ঠান্ডাটা বেশ আছে, সেই কারণে আজকে আর স্নান করবে না বলেই দিয়েছে। তো তাকে আর স্নান করাবো না, তাকে এখন আমি একটু মাথাটাটা ধুইয়ে ঘরে পাঠিয়ে দেব। তো চলো আগে ঠাম্মার কাজটাও করে নিই, আর এখানে বাসনগুলো উপর দিয়ে নিই, তারপরে আমিও স্নান সেরে তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে স্নান সেরে এসে পুজো দিয়েই উঠেই দেখি ঠাম্মা বমি করছে। তো এখন তার এই বমিটা পরিষ্কার করতে হবে, সেই কারণে আমি আর এখন ভিডিও করতে পারলাম না। আজ আর দুপুরে শোয়া হবে না। আজ কাকিমণি আসবে যে একটুখানি শাড়ি পরতে, বিয়েবাড়ি যাবে তো। এই যে কাকিমণি আমাকে বলতে এসেছিলো কটায় আসবে, আর এখানে এসেছিলো আজ যেহেতু বৃহস্পতিবারের প্রসাদ নিতে, তাই বললাম যে দিচ্ছই যতক্ষণ আমার হাতেই দিয়ে যাও প্রসাদটা। কি ভালোই না লাগে, আর আমি যদি কাকিমণিকে নিয়ে ভিডিও করি বেশ খুশি হয়। প্রসাদটা খেয়ে খাওয়া দাওয়া সেরে ঠাকুমার কাজ কমপ্লিট করে দিয়ে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গোছাতে, মানে তুলতে। সব শোকায়নি, আজকে বেলাতে সব কেচেছিলাম তাই শোকায়নি। তো এখন এগুলো সব মেলে দেব। আর এখানে তাড়াহুড়ো করছিলাম, এসছিল এক পাল হনুমান। আমি হনুমান ভীষণ ভয় পাই, যেহেতু বড়মশাই বাড়িতে ছিল না, তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আর দেখছিলাম ঠিক কোথায় কোথায় হনুমান আছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে একেবারে সন্ধ্যেবেলায়। টাটা। এই যে কাকিমণি এসেছিলো, শাড়িটা আমার পরানোই হয়ে গেছে। তো এই যে হারটি, এই হারটি হলো আমার বিয়ের হার, সোনার নয়, শ্রীহরি থেকে কিনেছিলাম। তো ভাবলাম যে ওনাকে একটু পরিয়ে দিই, উনিও খুশি মনে আমাকে অনেক কিছু দেয়, সাথে করে আমি যখনই অসুস্থ হই আমার খুব কেয়ার করে। তো ভাবলাম যে চলো এই হারটি তুমি আজকে পরে যাও, যেহেতু সোনার কিছু পরে যাবে না। তো ওনার একটু শরীরটা খারাপ লাগছিল, তাই বললাম একটু শুকনো মুড়ি খেয়ে যাও, তাহলে ভালো লাগবে। তাই বললো তাহলে দাও দুটো মুড়ি চিবাই। আর এখানে ওনার চুলটা বাদ দিয়ে এসেছিলাম, তবে ওনার চুল এতই পাতলা, আমি তো সেইভাবে কোনো হেয়ারস্টাইল পারি না, তবে একটা খোপা করতে পারি। ওনার চুলে প্রথমত শ্যাম্পু করা ছিল না, আর দ্বিতীয়ত খুব পাতলা ছিল, সেই কারণে ওই যেভাবে খোপা করবো ভেবেছিলাম হয়নি, তো চেষ্টা করেও পারিনি, তারপরে ছেড়ে দিয়েছিলাম। তো এখানে কাকিমণি মুড়ি খাচ্ছিলো, আর আমিও কাকিমণিকে এটাই বলছিলাম চলো তোমাকে হালকা পাতলা একটু মেকআপও করে দিই। যে বাড়িতে বিয়ে বাড়ি যাবে সেটা হচ্ছে বড়লোকের বাড়ি, তো সেখানে তো সবাই মেকআপ করবে। তো কাকিমণি আমাকে একটাই কথা বলছিল, আমি হচ্ছে কালো মানুষ, আমাকে মেকআপ করলে অতটা ভালো লাগবে না। তো আমি তাকে বুঝিয়ে বাঝিয়ে অনেক কষ্টে বুঝিয়েছিলাম যে একটু হলেও ভালো লাগবে। তারপরে এখানে আমি বললাম যে খোপা যতক্ষণ হচ্ছে না, তাহলে চলো একটু বিনুনি করে দিই। তো উনি বিনুনি করতে রাজি নয়, উনি খোপাই করবে, তবে আমি খুব একটা খোপা পারি না, চুল বাঁধাটা আমার ঠিকঠাক আসে না, আমি নিজেও ভালো করে চুল বাঁধতে পারি না, কারোরটা বেঁধেও দিতে পারি না, তবে মেকআপটা মোটামুটি করতে পারি। তো ভাবলাম যে চলো একটু খোপাটাই চেষ্টা করি হয় নাকি। তো বিনুনি তো করতে দিল না, তারপরে আর চুলটা বেঁধে দেওয়া হয়নি, এই যে হালকা পাতলা একটু মেকআপ করে দিয়েছিলাম, যেহেতু ক্যামেরাটা একটু অন্ধকার লাগছিল তাই বোঝা যাচ্ছিল না।
চলো, উনি চলে যাওয়ার পরে চা খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই ঘুমটাই আমার জীবনের কাল, যে কারণে আমাকে একটা কথা শুনতে হয়েছে, কিন্তু সে বুঝতে পারিনি কথাটা আমি শুনে ফেলেছি। যাই হোক, চলো, ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি, সাথে ঠাম্মার একটু শরীরটা খারাপ ছিল বলে আরও একবার চা করে দিয়েছি। এখানে এসেছি আগের দিনের গোছানো জামা প্যান্টগুলো তোলা হয়েছিল না, সেগুলোই গোছাতে। তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজের পরিবারের আত্মীয় স্বজনের খেয়াল রেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিও, আর একটা চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাতে একটু লাইক করে দিও। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আজ তবে আসি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো।